জার্সিতে অভিষেক রাঙালেও এবারের আইপিএলে দীর্ঘ হচ্ছে না মোস্তাফিজুর রহমানের ভবিষ্যৎ। জিম্বাবুয়ে সিরিজের জন্য কাটার মাস্টারকে জাতীয় দলের ক্যাম্পে থাকার নির্দেশনা দিয়েছে ক্রিকেট বোর্ড। এই সিরিজের পর আইপিএলের বাকি অংশ খেলার সুযোগ থাকলেও ইনজুরির শঙ্কা এড়াতে মোস্তাফিজকে ফেরার অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। সোশ্যাল মিডিয়ার বিজ্ঞাপন নয়, চেন্নাইয়ের জার্সিতে নিজের অভিষেক রাঙিয়েছেন মোস্তাফিজুর রহমান। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা এবারের আসরেও ফেভারিট। প্রথম ম্যাচে কাটার মাস্টারের পারফরমেন্স দলটার বোলিং বিভাগে তার গুরুত্ব বেশ ভালোভাবেই প্রমাণ করেছে। ধারাবাহিকতা থাকলে সিএসকের এবারের মৌসুমের ভাগ্য নির্ধারণে কাটার মাস্টার হতে পারেন ট্রাম্প কার্ড। তবে মোস্তাফিজের সার্ভিস কি চেন্নাই পুরো মৌসুম জুড়ে পাবে? আইপিএল এর জন্য বিসিবির কাছে যাওয়া অনাপত্তিপত্রে এই বাঁহাতি পেসারের ছুটি মঞ্জুর করা হয়েছে জিম্বাবুয়ে সিরিজের আগ পর্যন্ত। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে জিম্বাবুয়ে সিরিজ নির্ধারিত হওয়ায় মোস্তাফিজের আইপিএল ভবিষ্যৎ অনিশ্চিত। এই তো কদিন আগে আমি সাকিব আল হাসানকে জিজ্ঞাসা করলাম যে আপনি বোর্ড সভাপতি হলে আপনি কি করবেন। তার আগে বলছিলাম যে কোনো একটা নিউজ পেপারে পড়ছিলাম যে আপনি বোর্ড সভাপতি হতে চান। তো সাকিবও এর উত্তর দিল যে এখন পর্যন্ত বিসিবিতে অনেকেই কাজ করেছেন, নতুন নেতৃত্ব যদি আসে সেক্ষেত্রে তারাও হয়তো কাজ করবেন, এখনকার যারা কাজ করেছে তার চেয়ে নতুনভাবে চিন্তা করা হবে। অর্থাৎ সাকিব কোনোভাবেই ডিনাই করে নাই যে তিনি বিসিবি সভাপতি হবেন না, তিনি বলে আসছেন। আবার গতকালকে মনে একটা জায়গায় দেখলাম যে নাজমুল হাসান পাপন, তাকে জিজ্ঞাসা করা হলো আশরাফি নাকি সাকিব কে, তিনি বললেন উত্তরটা কঠিন তার জন্য দেয়া। আপনার কি মনে হচ্ছে? সবচেয়ে বড় ব্যাপার কি, আমি যদি আরো একটু পেছনে যাই তাহলে আমরা দেখতে পাবো আরিফ যে পাপন ভাই, আমি তাকে প্রশ্ন করেছিলাম যে পাপন ভাই এই ঝামেলাগুলো আপনি মিটাবেন কি মিটাবেন না যেগুলো চলছে, সেখানটায় নাজমুল হাসান পাপন খুব স্ট্রেইট কাট একটা অ্যান্সার দিয়েছিলেন যে তিনি আর সর্বোচ্চ 1 বছর বিসিবিতে আছেন। পয়েন্ট টু বি নোটেড যে সর্বোচ্চ আর 1 বছর, হ্যাঁ এই বছরটা তিনি ইয়ে করতে চান 24-এ। এরপর থেকে আসলে তিনি নতুন ভূমিকায় অবতীর্ণ হবেন, তার রাজনৈতিক ক্যারিয়ার রয়েছে, গভর্নমেন্টে তার প্রয়োজন পড়তে পারে। আমি ধরে নিচ্ছি যে পাপন ভাই, সাকিব এবং মাশরাফি তিনজনই ইলেক্টেড হয়ে যাবেন, তারা এমপি হবেন আগামী 10 দিনের মধ্যে, হয়তো আমরা সেটা দেখবো, আমি এটা ধরে নিচ্ছি, হ্যাঁ আলোচনার খাতিরে। সেটা যদি হয় সেই ক্ষেত্রে পাপন ভাই যে বলেছেন তিনি 1 বছরের বেশি আর থাকবেন না, হ্যাঁ এই মেয়াদটা 1 বছর টাইপের কিছু একটা কথা, প্রথমত এই তথ্যটা পুরোপুরি সঠিক না। কারণ বিসিবির যে বর্তমান কমিটি, সেই কমিটির মেয়াদ রয়েছে 2025 সালের অক্টোবর পর্যন্ত। মাঝপথে তো নিশ্চয়ই নাজমুল হাসান পাপন দায়িত্ব ছেড়ে দেবেন না, ছাড়বেন না। হ্যাঁ, তিনি দায়িত্ব ছেড়ে দিলেও মাঝপথে এই বোর্ডের কেউ সেই দায়িত্ব নেবেন না। তারা সবাই চাইবেন যে নাজমুল হাসান পাপন তার দায়িত্বে থাক। কিন্তু পাপন ভাইয়ের ভাষ্য যেটা, পাপন ভাই যেটা বোঝানোর চেষ্টা করেছে যে এই টার্মের পরে আসলে তিনি বলতে যেটা চেয়েছেন হয়তো তিনি আর থাকবেন না। প্রশ্ন উঠছে তখনই যে এই টার্মের পর যদি নাজমুল হাসান পাপন না থাকে, সাকিব নাকি মাশরাফি, হু ইজ গোয়িং টু বি দা বিসিবি প্রেসিডেন্ট? এবং সেই জায়গায় সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট কি, আপনি যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট কাউকে নির্বাচিত করবেন অথবা সেরকম প্রসেসের মধ্যে আরিফ নিয়ে যাবেন, সেখানে কিছু জিনিস রয়েছে যেটাকে ফলো করা হয়। নাম্বার 1 সেটা হচ্ছে আপনাকে প্রভাবশালী হতে হবে। আহমদ মোস্তফা কামালের কথা বলতে পারি, সিনা ইবনে জামালির কথা বলতে পারি, তার আগে সাবের চৌধুরীর কথা বলতে পারি, আলী আসগর লবির কথা আমরা বলতে পারি। যতবার গত 20 বছরে যারা এসেছে সবাই মোটামুটি গভর্নমেন্টে প্রভাবশালী। দ্বিতীয় যে পয়েন্টটা সেটা হচ্ছে যে পার্লামেন্ট মেম্বার হওয়াটা এখানে অনেকটা অলিখিতভাবে ম্যান্ডেটরি। এখন যেই স্ট্যাটাসটা একটা সময় শুধুমাত্র মাশরাফির ছিল, সেই স্ট্যাটাস কিন্তু এখন সাকিব আল হাসানেরও রয়েছে। আমি ধরে নিয়েছি যেহেতু সাকিব আল হাসান ইলেকশনে পাস করে চলে যাবেন, মাশরাফিও পাস করবেন। এখন এই দুইজন যখন এমপি হয়ে যাবেন তখন দে উইল বি এলিজিবল টু বি দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আর পাপন ভাইও বলছে তিনি দায়িত্ব ছেড়ে দিবেন। এই প্রশ্নের উত্তর কেন কঠিন, নাজমুল হাসান পাপন কেন কঠিন বলেছে? পাপন ভাই বলেছে 2টা কারণে আমার কাছে যেটা মনে হয়। 1 নাম্বার পয়েন্ট সেটা হচ্ছে সাকিব মাশরাফি এখনই প্রেসিডেন্ট হওয়ার মতো যোগ্য কিনা, সেটা নিয়ে হয়তো বিসিবি প্রেসিডেন্টের মধ্যে কিছুটা হলেও প্রশ্ন থাকতে পারে, এটা তার অ্যাঙ্গেল। দ্বিতীয় যেটা, তিনি যদি কোনো একটা পার্টিকুলার অ্যান্সার দিতে যান সেটা নিয়ে ডিবেট তৈরি হতে পারে, সো এই কারণে তিনি বলেননি। কিন্তু আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি বলবো এখানটা একটা দারুণ রেস হবে। সাকিব আল হাসান ইন্টারভিউতে বলেছেন তিনি ক্রীড়া মন্ত্রী হতে চান না, কিন্তু তিনি বিসিবি প্রেসিডেন্ট হতে চান। আইপিএল 2024 আসরকে ঘিরে চলছে টানটান উত্তেজনা। এই উত্তেজনার মাঝে বোলিং কেরামতি দেখাচ্ছেন চলতি আসরের সেরা বোলার মোস্তাফিজুর রহমান। এই পেসারের কৃতিত্ব জাহির করতে খুবই আশ্চর্যজনকভাবে তার সাথে ছন্দ মিলিয়ে যাচ্ছেন নিউজিল্যান্ডের ব্যাটিং অলরাউন্ডার রাচিন রবীন্দ্র। যেখানেই মোস্তাফিজের ক্যাচ সেখানেই রাচিন রবীন্দ্র।
মুস্তাফিজের আইপিএল এর বর্তমান 9টি উইকেটের মধ্যে 6টি ক্যাচ ধরেছেন রাচিন। মাঠের যে প্রান্তেই রাচিন থাকুক না কেন, মুস্তাফিজের ক্যাচগুলো যেন লুফে নেবেন তিনি নিজেই। তাই তো মাঠে মুস্তাফিজ রাচিনের কেমিস্ট্রি খুঁজে যাচ্ছেন দর্শক সমর্থকরা। মুস্তাফিজের সাথে ছন্দ মিলিয়ে চললেও নিজের পারফরম্যান্সও ঠিক একইভাবে ধরে রেখেছেন রাচিন। আইপিএলে নিজের অভিষেক আসরে মোস্ট ইকোনমিক্যাল বোলারদের তালিকায় সবার শীর্ষে আছেন রাচিন। 5 ম্যাচে তার ইকোনমিক রেট 3.5। চলতি আসরে 22.40 অ্যাভারেজে 175 স্ট্রাইক রেট নিয়ে তার নামের পাশে এখন সংগ্রহ 112 রান। 24 বছর বয়সী রাচিন 2021 সালে টেস্ট ও টি20 দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে পা রাখেন এবং তার ওয়ানডে অভিষেক হয় 2023 সালের মার্চে। 50 ওভারের ক্রিকেটে পা রাখার পর থেকে স্বপ্নের মতো একটি বছর কাটিয়েছেন তিনি। সব মিলিয়ে 2023 সালের 25টি ওয়ানডেতে 41 গড়ে 820 রান সংগ্রহ করেছেন রাচিন। এই অলরাউন্ডারের বল হাতেও আছে 18টি উইকেট। সকল ক্রিকেটারদেরকে টপকে 2023 সালের আইসিসি বছরসেরা উদীয়মান ক্রিকেটারের কৃতিত্ব গড়েছিলেন রাচিন। আইসিসি বছরসেরা উদীয়মানের স্বীকৃতি পেয়ে উচ্ছ্বাসিত রাচিন বলেছিলেন, আইসিসি কর্তৃক স্বীকৃত হওয়াটা সবসময়ই বিশেষ কিছু, যা এক দারুণ বছরেরই প্রতিফলন। ভিন্ন ভিন্ন পরিবেশে খেলার সুযোগ পাওয়াটাও ছিল বিশেষ কিছু। রাচিনের এই পারফরম্যান্সের ভিত্তিতেই আইপিএল 2024 আসরে চেন্নাই তাকে দলে টানে। আগামী 14 এপ্রিল রবিবার মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে পরবর্তী ম্যাচ রয়েছে চেন্নাই সুপার কিংসের। সেখানে আবারও দেখা যাবে মুস্তাফিজ এবং রাচিন এই দুই ক্রিকেটারকে। সবকিছু ঠিক থাকলে সেদিন আবারও তাদের ছন্দ মিলিয়ে চলার বিষয়টি দেখার সুযোগ মিলতে পারে। সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মুবারক। আর গরিব অসহায় যারা মানুষ আছে তাদের সবার দিকে খেয়াল রাখতে, সবাই যার যার দিক থেকে, এবং আশা করছি সবাই সেইভাবে প্রস্তুতি নেবে এবং ইনশাল্লাহ আশা করি এই সামনে যে ওই বিশ্বকাপ আছে ইনশাল্লাহ সেখানেও বাংলাদেশ টিম। এটা অনেকদিন পরে প্রতি বছরই যখন এই দিনটাতে আসি সবার সাথে দেখা হয়, সাথে ফ্যামিলিকে একটু টাইম দেওয়ার সুযোগ থাকে। আমাদের টিমটা ভালো অবস্থায় আছে। মেটে বাংলাদেশ দলের নেতৃত্ব পাওয়ার পর প্রথম ঈদ শান্তর। ঈদের লম্বা ছুটিতে রাজশাহীতে পরিবারের কাছে ছুটে এসেছেন অধিনায়ক। সকালে পবা উপজেলার রণহাট কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নামাজ আদায় করেন শান্ত। এ সময় আত্মীয় স্বজন, বন্ধু ও কাছের মানুষদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেন টাইগার অধিনায়ক। বিশ্বকাপের বছরে বাংলাদেশ দলের ভালো পারফরম্যান্সের জন্য দোয়া চেয়েছেন। ঈদের আনন্দে গা ভাসিয়েছেন বিশ্বের প্রতিটি স্তরের মানুষ, বাদ যায়নি ক্রীড়াঙ্গনও। ঈদের মহোৎসবে মেতেছে ইউরোপিয়ান ফুটবল ক্লাবগুলো। ঈদের আনন্দ ভক্তদের সাথে ভাগাভাগি করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঈদ শুভেচ্ছা বার্তা দিয়েছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি আর লিভারপুল। শুধু ইংলিশরাই নয়, পিছিয়ে নেই স্প্যানিশ জায়ান্টরাও। শতাব্দীর সেরা ক্লাব রিয়াল মাদ্রিদও জানিয়েছে ঈদ শুভেচ্ছা। আরবি হরফে নিজেদের ফেসবুক পেজে বার্তা জানিয়েছে লস ব্লাঙ্কোসরা। আরেক জায়ান্ট বার্সেলোনাও জানিয়েছে ঈদের শুভেচ্ছা বার্তা। ফুটবল তারকা লিওনেল মেসি শুভেচ্ছা না জানালেও মুসলিম জাতির প্রতি নিজের শুভেচ্ছা বার্তা পাঠাতে ভুলেননি ক্রিস্টিয়ানো রোনালদো। সাদা পাঞ্জাবি গায়ে চড়িয়ে ঈদের শুভেচ্ছা বার্তা জানিয়েছেন মিস্টার CR7। এদিকে শুধু ফুটবল অঙ্গনে নয়, ক্রিকেট অঙ্গনেও দেখা গিয়েছে ঈদের আমেজ। শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড নিজেদের ফেসবুক পেজে দিয়েছে ঈদ শুভেচ্ছা। পাকিস্তান এবং অস্ট্রেলিয়াও আছে সেই তালিকায়। যদিও ভারতের ক্রিকেট বোর্ড থেকে দেয়া হয়নি কোনো পোস্ট, তবে শুভেচ্ছা জানিয়েছে আইপিএল এর দুই দল কলকাতা এবং চেন্নাই। ঈদে ভক্তদের ভালোবাসার চাদরে জড়িয়েছেন ক্রিকেট তারকারাও। বাবার আজম রাশিদ খান এবং মোহাম্মদ নবীরা জানিয়েছেন ঈদের শুভেচ্ছা বার্তা। বাবা মাকে সাথে নিয়ে ঈদ আনন্দের বার্তা দিয়েছেন পাক ক্রিকেটার বাবার। সবার নিরাপত্তা প্রার্থনা করে দোয়া করেছেন রাশিদ খান।